হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। ৮ই জুলাই ২০২৬-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আবারও একবার সকলকে জানাই স্বাগতম। স্টুডেন্টস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি বিভিন্ন পরীক্ষা যেগুলো আমাদের আপকামিং আছে, সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি সকলে ডেইলি দেখতে থাকো। ফর অল গভর্নমেন্ট এক্সাম, সমস্ত পরীক্ষাতেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস একদমই মিস করবে না। চলো শুরু করি আজকের আমরা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। তার আগে TWS একাডেমি অ্যাপ যারা এখনও ডাউনলোড করনি, লাইভ ক্লাস লাইভ কন্টেন্ট দেখতে হলে সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাও। আমাদের নতুন সেখানে বেশ কয়েকটা ব্যাচ লঞ্চ হয়েছে। SSC, GD, MTS, ANM, JNM সহ প্রভৃতি ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে চাইলে আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপস। চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ফার্স্ট প্রশ্নে বলা হচ্ছে, প্রবীণ সঞ্জীব জৈনকে সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ সঞ্জীব জৈন এই ব্যক্তিকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া দেশে। Diplomat Sanjeev Jain has been appointed India's next ambassador to the Democratic People's Republic of Korea. Dear students, এই যে সঞ্জীব জৈন, ইনি একজন আমাদের ভারতবর্ষের বরিষ্ঠ কূটনীতিবিদ এবং তাকে সম্প্রতিকালে নিযুক্ত করা হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিসাবে। উত্তর কোরিয়া দেশ, এদের রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মুদ্রার নাম উত্তর কোরিয়ান ওন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কিং জং উন। অলরাইট, নেক্সট আমাদের পরবর্তী 2 নম্বর কোশ্চেন্স, জুলাই 2026-এ কাকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা দ্বারা ভূষিত করা হয়েছে? এটা আমাদের ভারতবর্ষে যেমন সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম ভারতরত্ন পুরস্কার, তেমনি ইন্দোনেশিয়া দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননার নাম হচ্ছে বিন্তাং আদিপূর্ণা। সেই বিন্তাং আদিপূর্ণা দ্বারা সম্প্রতি ভূষিত হয়েছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে, অপশন বি সঠিক উত্তর হবে। দেখো, Prime Minister Narendra Modi was conferred Indonesia's highest civilian award, the Bintang Adipurna of the Republic of Indonesia. গণপ্রজাতন্ত্রী ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেটা দ্বারা সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতিকালে, যেটার নাম বিন্তাং আদিপূর্ণা, বাই ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রবিও সুবিয়ান্তো ডুরিং এ সেরিমোনিয়াল ইভেন্ট অ্যাট ইস্তানা মারদেকা, দ্য প্রেসিডেন্সিয়াল প্লেস ইন জাকার্তা। দেখো, ইন্দোনেশিয়ার বর্তমান যিনি রাষ্ট্রপতি তার নাম প্রবিও সুবিয়ান্তো। সেই প্রবিও সুবিয়ান্তো তিনি এই সম্মাননাটা প্রদান করেছেন এবং এটা প্রদান করা হয়েছে একটা বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে ইস্তানা মারদেকা। ইস্তানা মারদেকা হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ভবনের নাম হচ্ছে ইস্তানা মারদেকা বা প্রেসিডেন্সিয়াল প্লেস তাদের। যেমন আমেরিকার রাষ্ট্রপতি ভবনের নাম আমরা বলতে পারি হোয়াইট হাউস, তেমনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভবনের নাম ইস্তানা মারদেকা, যেটা ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত আছে। অলরাইট, এরপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন নেইমার জুনিয়র। তিনি কোন দেশের হয়ে ফুটবল খেলতেন? একটা স্যাড নিউজ যে নেইমার জুনিয়রকে হয়তো আমরা আর কোনোদিন ব্রাজিল দেশের হয়ে খেলতে দেখব না, কারণ তিনি ব্রাজিল দেশের হয়ে খেলতেন। ব্রাজিল দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল স্কোরার তিনি, ঠিক আছে, পেলের রেকর্ড তিনি ভেঙেছিলেন সেই নেইমার জুনিয়র। তিনি সম্প্রতিকালে অবসর ঘোষণা করেছেন। নেইমার জুনিয়র অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল আফটার ডিফেট টু নরওয়ে ইন ফিফা ওয়ার্ল্ড কাপ। নরওয়ের বিরুদ্ধে রাউন্ড অফ 16-এ একটা লজ্জাজনক হারের পরে ব্রাজিল দেশের আন্তর্জাতিক ফুটবল থেকে কিন্তু অবসর ঘোষণা করেছেন নেইমার জুনিয়র। ওকে, এরপরের প্রশ্ন, বৈশ্বিক পাসপোর্ট সূচক 2026 বা গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? বিশ্ব পাসপোর্ট সূচক বা গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান 125, অর্থাৎ 125তম। ইন্ডিয়া র্যাঙ্কস 125th ইন গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026। এরপরের প্রশ্ন 5,
উত্তরবঙ্গ মানে আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ আছে, সেই উত্তরবঙ্গে চা বাগানে যে শ্রমিকরা কাজ করে, সেই শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সম্প্রতি কোন কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পটির রূপায়ণে বা রূপরেখা পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্ত করেছে? বলো তো দেখি। উত্তরবঙ্গের চা শ্রমিক এবং তাদের পরিবারের আর্থসামাজিক উন্নতির জন্য সম্প্রতিকালে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পের রূপরেখা পশ্চিমবঙ্গ সরকার চূড়ান্তভাবে বাস্তবায়ন করার জন্য আহ, সেটার আহ, বিষয়ে বিভিন্ন কি বলা হয়, চূড়ান্তভাবে বাস্তবায়ন করছে, এবং সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রহৎসন যোজনা। দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইনালাইজড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রহৎসন যোজনা, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে পিএম সিএসপিওয়াই, উইথ এ ফাইন্যান্সিয়াল আউটলে অফ 313.30 crore to boost the socio-economic health and educational condition of টি গার্ডেন ওয়ার্কার্স ইন নর্থ বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে চা শ্রমিকরা আছে তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের স্বাস্থ্য এবং তাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সম্প্রতিকালে 313.30 কোটি টাকার একটা প্রকল্প, যেটা কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প, সেটার বাস্তবায়নের বিষয় চূড়ান্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি, যার নাম প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রহৎসন যোজনা। এরপরে 6 নম্বর কোশ্চেন, 2026 সালে মহিলাদের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? মহিলাদের টি-20 বিশ্বকাপ, দেখো এই বছর 2026-এ পুরুষদেরও টি-20 বিশ্বকাপ হয়েছে, আমরা জানি সেটা জিতেছিল আমাদের ভারতবর্ষ, এবং ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে সেটা আয়োজন করে, ভারত জিতেছিল এটা তৃতীয়বারের জন্য। কিন্তু সম্প্রতিকালে মহিলাদের টি-20 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, সপ্তমবারের জন্য তারা জিতেছে, এটা তাদের 7তম কাপ বিজয়। অস্ট্রেলিয়া থ্রাস ইংল্যান্ড বাই 7 উইকেটস টু উইন ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেল। তো ইংল্যান্ডকে 7 উইকেটে ফাইনালে কিন্তু হারিয়েছেন ডিয়ার স্টুডেন্টস অস্ট্রেলিয়া, মহিলা ক্রিকেট দল, তারা হারিয়ে জিতেছে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেলটা। এরপরের প্রশ্ন 7, মিশন কায়াকল্প চালু করেছে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি? ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তো মিশন কায়াকল্প এটা একটা ডিয়ার স্টুডেন্টস ফ্ল্যাগশিপ বলতে পারো প্রকল্প, সংস্কারমূলক একটা প্রকল্প। এই মিশন বা প্রকল্পটা চালু করেছে সম্প্রতিকালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লিস মিশন কায়াকল্প রিভ্যাম্পস গভর্নমেন্ট স্কুল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটিং মডার্ন সেফ অ্যান্ড ইন্সপায়ারিং লার্নিং এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস। দিল্লি সরকার সম্প্রতিকালে মিশন কায়াকল্প এটা লঞ্চ করেছে। এটা কি করবে? এটা স্কুল অবকাঠামো এবং স্কুলকে আধুনিকীকরণ, মডার্নাইজেশন করা, স্কুল সেফ মানে স্কুলকে ডিয়ার স্টুডেন্টস সেফ পরিবেশ এবং স্কুলে একটা পড়াশুনোর সুন্দর পরিবেশ গড়ে তোলা, লার্নিং এনভায়রনমেন্ট গড়ে তোলার জন্য একটা আমূল সংস্কারক মিশন বলা হচ্ছে এই মিশনটা, যেটার নাম মিশন কায়াকল্প। দিল্লি এটা লঞ্চ করলো। এরপরে 2026 সালে জুলাই মাসে কাকে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নতুন ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, এটা পুনেতে অবস্থিত আছে, মহারাষ্ট্রের। তো সেই পুনেতে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নতুন ডিরেক্টর হিসাবে কে অ্যাপয়েন্ট হলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, যেটা পুনেতে অবস্থিত আছে, তার নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট হলেন সুজিত পান্ডে। সুজিত পান্ডে 1994 ব্যাচ আইপিএস অফিসার ফ্রম উত্তরপ্রদেশ ক্যাডার। তো তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের 1994 সালের একজন আইপিএস অফিসার। হ্যাঁ, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ডিরেক্টর অফ দ্য সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি, তিনি, এটা থেকে একবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স এসেছিল যে জাতীয় পুলিশ একাডেমি কোথায় আছে, সেটা পুনেতে অবস্থিত আছে, যার নাম সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। তো সেটার ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা,
এছাড়াও দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট, আমাদের ভারতবর্ষের একটা অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট আছে যেটাকে এসিসি বলা হয়, তারা অ্যাপয়েন্টেড 1993 ব্যাচ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস অফিসার অলোক মিত্তল এবং অমিত গার্গ, এদের দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একজন হচ্ছে অ্যাজ দ্য চিফ অফ দ্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অলোক মিত্তল তিনি নিযুক্ত হয়েছেন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চিফ হিসাবে, প্রধান হিসাবে, এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে অমিত গার্গকে। এনসিআরবি যেটাকে বলা হচ্ছে তার প্রধান হয়েছেন অমিত গার্গ। তো এরা দুজনেও কিন্তু সম্প্রতি অ্যাপয়েন্ট হয়েছেন বাই দ্য অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট দ্বারা। নেক্সট আমাদের কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার্সে, সম্প্রতি প্রয়াত হলেন ড্যাশ, যাকে ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ভারতবর্ষের ব্রিজ ম্যান হিসাবে কে পরিচিত যিনি সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে গিরিশ ভারদ্বাজ। ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া গিরিশ ভারদ্বাজ ডাইজ অ্যাট 76, 76 বছর বয়সে গিরিশ ভারদ্বাজ সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন, যাকে আমরা ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া নামে চিনি, ভারতের ব্রিজ মানব। এখানে জেনে রাখবে ই শ্রীধরনের নাম আছে, এনাকে মেট্রো ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, মেট্রো ম্যান অফ ইন্ডিয়া হিসাবে তিনি পরিচিত। আচ্ছা, ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাড অনার্ড হিম উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2017 ফর বিল্ডিং ওভার 140 হ্যাঙ্গিং অ্যান্ড ফুট ব্রিজেস। ঠিক আছে, তো তিনি আমাদের ভারতবর্ষ জুড়ে প্রায় 140টিরও বেশি ঝুলন্ত ফুট ব্রিজেস মানে হেঁটে চলা যে ব্রিজ সেগুলো নির্মাণ করেছেন। তার জন্য ভারত সরকার তাকে 2017 সালে পদ্মশ্রী পুরস্কারও দিয়েছিলেন। তো পদ্মশ্রী পুরস্কার প্রাপক এই গিরিশ ভারদ্বাজ, যাকে ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া বলছে, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা চলে আসি সরাসরি জিকে প্রশ্ন উত্তরে। এসএসসি জিডি এমটিএস এর ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা এখনো অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো, খুব দ্রুত সেখানে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখি। আজকের আমাদের দুর্দান্ত এই যে পর্ব, সেই পর্বের প্রথম কোশ্চেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা কালচার রিলেটেড প্রশ্ন। বাঁকুড়ায় যাদের বাড়ি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমরা সকলেই জানি যে বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির দেখতে পাওয়া যায়। এটা পোড়ামাটির এক ধরনের মন্দির, আর এই টেরাকোটার মন্দির খুব বিখ্যাত। তো বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা মন্দির বা পোড়ামাটির মন্দিরগুলো মূলত কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? সেন রাজবংশ, মল্ল রাজবংশ, পাল রাজবংশ নাকি গুপ্ত রাজবংশ? চারটে রাজবংশের আমরা নাম পাচ্ছি। এর ভিতরে মল্ল রাজবংশ, যারা একটা নেপালি বংশভূত রাজবংশ ছিল, তাদের সময়ে নির্মিত হয়েছিল বাঁকুড়ার টেরাকোটার মন্দিরগুলো। অলরাইট, তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, মল্ল রাজবংশ। নেক্সট এই প্রশ্নটা, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কবে চালু হয়েছিল? ইউটিউব। তোমরা যে প্ল্যাটফর্মে ক্লাসটি দেখছো এই প্ল্যাটফর্মটির নাম ইউটিউব, আমরা সকলেই জানি। এই যে ইউটিউব এই ভিডিও শেয়ারিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাপটা চালু হয়েছিল 2005 সালে। ইউটিউবের যদি কথা বলি, ইউটিউবের প্রতিষ্ঠাতা ছিলেন জাভেদ করিম। ইনি ইউটিউবে প্রথম ভিডিও ছেড়েছিলেন। হ্যাঁ, মি অ্যাট জু বলে এরকম একটা টাইটেলে ভিডিও ছাড়া হয়। এটা ইউটিউবের ফার্স্ট ভিডিও ছিল, যেটা জাভেদ করিম কিন্তু আপলোড করেছিল। আচ্ছা, এছাড়া চ্যাড হার্লে এবং স্টিভ চেন এই তিনজনে মিলে ইউটিউবটা তৈরি করেছিল। পরবর্তীতে এই ইউটিউবটাকে গুগল অ্যাকোয়ার করে এবং এটা গুগলের কাছে চলে যায় এই কোম্পানিটা, এবং ইউটিউবটা বর্তমানে গুগলের অধীনেই কিন্তু পরিচালিত হয়। আচ্ছা, ইউটিউবের বর্তমান সিইওর নাম কি একটু জেনে রাখো। বর্তমান সিইও পদে আছে নীল মোহন, ইউটিউবের সিইও পদে আছে। তাহলে ইউটিউবটা তৈরি হয়েছিল 2005-এ, আর ফার্স্ট ভিডিও আপলোড করেছিল জাভেদ করিম। ওকে, তিনি ইউটিউবের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন। অলরাইট, নেক্সট প্রশ্নে চলে আসবো আমরা। এটা নিম্নোক্ত রাশিগুলির মধ্যে
একমাত্র ভেক্টর রাশি হলো কোনটি? ভেক্টর রাশি মানে যে রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। তো এর ভিতরে কোনটা একমাত্র ভেক্টর রাশি মানে যার মান অভিমুখ সব আছে? এই তড়িৎ আধান, সেটা আমরা পরিমাপ করতে পারি কুলম্বের মাধ্যমে, কিন্তু তড়িৎ আধানের কি কোনো অভিমুখ আছে? নেই। তড়িৎ আধান, তড়িৎ বিভবেরও কোনো কিন্তু আমরা অভিমুখ দেখতে পাবো না। এখানে সঠিক উত্তর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে প্রবাল্য, এটা একটা ভেক্টর রাশির মধ্যে পড়ে। অপশন সি রাইট অ্যান্সার। এখানে আধান, বিভব, রোধ এগুলো সবই হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ে। এখানে ভেক্টর রাশি একমাত্র তড়িৎ ক্ষেত্রে প্রবাল্য, প্রাবাল্য। লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? লোকসভায় একজন করে অপোজিশন লিডার থাকে বা এলওপি থাকে, লিডার অফ অপোজিশন। তো এই এলওপি যিনি হয় সেই এলওপির মর্যাদা কতটা? অ্যান্সার হচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রীর যতটা মর্যাদা এলওপিরও কিন্তু ততটা মর্যাদা। দেখো এলওপি ব্যাপারটা আমাদের ভারতবর্ষে প্রথম এসেছিল 1977 1977 সালে। এই বছরে কংগ্রেস কিন্তু প্রথম সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল আমাদের কেন্দ্রে। ভারতবর্ষে প্রথম নির্বাচন হয় 1951-52, তো 52-তে প্রথম লোকসভা গঠন হয়। সেখান থেকে শুরু করে 1977 পর্যন্ত কংগ্রেস কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল। পরে 1977-এ গিয়ে জনতা দল ক্ষমতায় আসে এবং মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হয়। তখন কংগ্রেস চলে যায় কোথায়? অপোজিশনে। আর একটা নতুন আইন চলে আসে 1977-এ, লিডার অফ অপোজিশন অ্যাক্ট বলা হয় সেটাকে, 1977-এ আসে। এবং সেই আইন অনুসারে কেন্দ্রীয় মন্ত্রীদের পদমর্যাদা কিন্তু থাকবে বিরোধী যিনি দলের নেতা থাকবেন তার। আচ্ছা, এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ভারতবর্ষে বিরোধী দলনেতা হতে গেলে কিন্তু লোকসভায় তার পলিটিক্যাল পার্টির প্রায় 10%, 10% সিট থাকতে হবে, তারপরে কিন্তু বিরোধী দলের কোনো একটা দল মর্যাদা পাবে। এটা জেনে রাখবে, যে দলের 10%-এর বেশি তোমার হচ্ছে সিট থাকবে তারা, ডের স্টুডেন্টস, বিরোধী দলের মর্যাদা পাবে। ভারতের কোন প্রতিবেশী দেশে বছরে 2বার বৃষ্টিপাত হয়? আমাদের ভারতবর্ষে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তখন ভারতবর্ষে একবার বৃষ্টিপাত হয়। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে আমরা জানি বৃষ্টিপাত হয়। আবার যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফেরত যায় শরৎকালের বা শীতকালের দিকে, তখন আরেকবার কিন্তু এখানে বৃষ্টিপাত হয় আমরা জানি, এই করমণ্ডল উপকূলে। তো এখানে করমণ্ডল উপকূল তো অপশানে নেই, বলা হচ্ছে কোন প্রতিবেশী দেশে। আমরা অ্যান্সার করব শ্রীলঙ্কাতে, কারণ শ্রীলঙ্কা করমণ্ডল উপকূলের ঠিক নিচে আছে, তাই তো? তামিলনাড়ুর ঠিক নিচে শ্রীলঙ্কা আছে ভারতের ম্যাপটা ভালো করে দেখলে। তো যখন তোমার হচ্ছে মৌসুমী বায়ু প্রবেশ করে তখন একবার শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হয়, আবার যখন একবার প্রত্যাবর্তন করে তখন একবার বৃষ্টিপাত হয়, সেম যেমন করমণ্ডল উপকূলে হয়, কারণ করমণ্ডল উপকূল আর শ্রীলঙ্কা পাশাপাশি প্রায় অবস্থিত আছে। তো এখানে শ্রীলঙ্কা রাইট অ্যান্সার হবে। এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, শীতকালে আমরা এখানে একবার বৃষ্টিপাত দেখতে পাই এবং বর্ষার শুরুতে একবার। সংগম যুগ এবং পরবর্তী সময়ে পাণ্ড্য রাজবংশের প্রধান রাজধানী কোনটি ছিল? পাণ্ড্যরা দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল। এই যে দেখতে পাচ্ছ এটা শ্রীলঙ্কা দেশ এবং এটা হচ্ছে আমাদের ভারত। ভারতবর্ষের যে তামিলনাড়ু অঞ্চল বা দক্ষিণ ভারত, সেই জায়গাতে কিন্তু রাজত্ব করেছিল পাণ্ড্য রাজবংশ এবং পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই। মাদুরাই যেটা এখনো আছে তামিলনাড়ুতে, তাই তো? মাদুরাইকে আমরা বলে থাকি সিটি অফ ফেস্টিভ্যাল। এবং এই যে সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত মাদুরাই, এটা একটা নদীর তীরে আছে, জেনে রাখবে ভাইগাই নদীর তীরে এটা আছে। এটা ভাইগাই নদীর তীরে অবস্থিত একটা শহর। এরপরে পর্যবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে কোন কর্তৃপক্ষ, কোন সংস্থা? চূড়ান্তভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে খসড়া তৈরি করতো কারা? পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন যেটাকে বলছি, 1950-এ আমাদের ভারতবর্ষে স্থাপিত হয়েছিল, সেই যোজনা কমিশনের দায়িত্ব ছিল খসড়া তৈরি করা। তো খসড়া তৈরি করতো কারা? যোজনা কমিশন। আর যারা চূড়ান্তভাবে অনুমোদন করতো সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ। এখানে অপশন ডি রাইট অ্যান্সার হবে, এটার ভুল উত্তর আছে। জাতীয় উন্নয়ন পর্ষদ 1952 সালে এটা স্থাপিত হয়েছিল এবং এর চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী। ওকে,
পরে আমাদের 8 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে আলাস্কার প্রদেশটি কিনেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের একদমই আমরা দেখব আলাস্কা বলে যে প্রদেশটা আছে, এই প্রদেশটা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ ছিল না সারা জীবন। এটা একটা সময় ছিল অন্য একটা দেশের অংশ, কিন্তু 1867 সালে এটাকে কেনা হয়েছিল, আমেরিকার সাথে যুক্ত করা হয়েছিল আলাস্কাকে, ঠিক আছে। তো আমেরিকার সাথে 1867 সালে আলাস্কা যে যুক্ত হয়েছিল, সেই আলাস্কা প্রদেশটা রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনেছিল। কারণ রাশিয়া অনেক বড় কান্ট্রি ছিল, রাশিয়া আলাস্কা প্রদেশটাকে সামলাতে পারছিল না, তাই এই প্রদেশটাকে পরে আমেরিকার কাছে বেচে দেওয়া হয়। আচ্ছা, হ্যামার হলো একটি, হ্যামার কি? যুদ্ধাস্ত্র, বাদ্যযন্ত্র, তারা নাকি স্পেস টেলিস্কোপ? রিসেন্ট টাইমে এই হ্যামার শব্দটা আমরা প্রায় শুনেছি। এখানে হ্যামার মানে ওকে বলবে স্যার হাতুড়ি হবে। দেখো হ্যামার বলতে এখানে বোঝানো হচ্ছে এক ধরনের যুদ্ধাস্ত্র। দেখো হ্যামার হাইলি অ্যাগাইল অ্যান্ড মেনুভেরেবল, ঠিক আছে, মেনুভেরেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ হলো রাফায়েল যুদ্ধ বিমানে ব্যবহৃত নির্ভুল দূর থেকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্র। ফরাসি প্রতিরক্ষা সংস্থা স্যাফরন দ্বারা এটা নির্মাণ করা হয়েছে। এই অস্ত্রটি এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য ভারতেও তৈরি করা হচ্ছে, যা 70 কিলোমিটার দূরে সুরক্ষিত বাংকার এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে হ্যামার। এটা তাহলে এক ধরনের যুদ্ধাস্ত্র, যেটা রাফায়েল যুদ্ধ বিমানের সাথে সেট করে কিন্তু ব্যবহার করতে হয়, বুঝেছো, এক ধরনের বলতে পারো মিসাইল টাইপের। হ্যাঁ, চলো, তাহলে এটা হচ্ছে হ্যামার, জেনে রাখতে হবে। এটা ফ্রান্স ডেভেলপ করেছে এবং ফ্রান্সের কাছ থেকে আমরা ডাসো রাফায়েল কিনেছিলাম, তাই ভারতও কিন্তু এটা তৈরি করছে, হ্যাঁ, তোমার হচ্ছে ব্যবহার করার জন্য ডাসো রাফায়েলের সাথে। এরপরে চলে আসি আমরা বেদ। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অপশন বি রাইট অ্যান্সার। বেদ 4 প্রকারের হয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কমেন্ট বক্সে জানাবে সব থেকে পুরনো বেদের নাম কি। আরও একটা বাড়ির কাজ দিয়ে রাখবো, একটি বাইটে বিট সংখ্যা কতগুলি? এখানে বিট বা বাইট হচ্ছে মেমোরির ইউনিট, কম্পিউটারে যে মেমোরি থাকে তার ইউনিটের কথা বলা হচ্ছে। তো একটি বাইটে কতগুলি বিট থাকে, কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোশ্চেন অ্যান্সারের পর্ব। ভালো লাগলে অবশ্যই সকলে পর্বটিতে লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই।